প্রিয় দর্শক, শুরু করছি আমাদের টকশো মুক্তমত। আজকের মুক্তমতে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো করোনার সংক্রমণ যে বৃদ্ধি পাচ্ছে, মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা ভেবেছিলাম যে শীত পরবর্তীতে হয়তো বা করোনার যে আমাদের মৃত্যু এবং সংক্রমণ হার সেটি কিছুটা হলেও কমবে, কিন্তু আমরা কমার একটা ট্রেন্ড থাকার পরও আমরা আবার হঠাৎ করে দেখতে পাচ্ছি যে করোনার যে মৃত্যুহার সেটিও বাড়ছে। আমাদের হাসপাতালগুলোতে এখন সিট পেতে বেশ কষ্ট হচ্ছে, আইসিইউতে সিট পেতে কষ্ট হচ্ছে, এবং সে কারণে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিও অতিথি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানকে। তিনি রয়েছেন আমাদের সাথে অতিথি হিসাবে, এবং আমাদের সাথে আরেকজন জনপ্রিয় মুখ অতিথি হিসাবে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হেলথ অ্যান্ড হোপের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লিলিন চৌধুরী আমাদের সাথে যুক্ত রয়েছেন। প্রিয় দর্শক, আমি যেটি বলছিলাম যে আসলে করোনার এই যে মৃত্যুহার, সেই মৃত্যুহার গত মার্চের পর থেকে কিন্তু আমরা গত ফেব্রুয়ারিতে এবং জানুয়ারির শেষের দিকে আমরা দেখেছিলাম বেশ খানিকটা আমাদের একটা স্বস্তির দিকে নিয়ে আসছিল, কিন্তু সেই স্বস্তিটা আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি। আমরা তার কারণ খুঁজবার জন্য আমি লিলিন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই যে নানা বিশ্লেষণে, নানা বক্তব্যে, নানা মন্তব্যে আমরা কিন্তু বলে থাকি যে আমাদের এই কারণগুলোর জন্য আমাদের সংক্রমণ বাড়ছে, সংক্রমণ কমছে, মৃত্যুহার বাড়ছে, মৃত্যুহার কমছে। আমরা প্রথম দিকে নানা অব্যবস্থাপনা দেখেছি করোনা চিকিৎসার ক্ষেত্রে। আমরা দেখেছি যে ভেন্টিলেশনের কারণের জন্য অনেকে মারা গিয়েছেন, আইসিইউ পাওয়া যায়নি। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা 5 জন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দেখেছি, একেবারেই কমের দিকে চলে আসছিল। কিন্তু এই যে এখন যে পরিস্থিতিটি, সেই পরিস্থিতিটি আসলে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, আপনার বিশ্লেষণ কী? এর তো একটা কারণ না, তো বেশ কয়েকটা কারণ। প্রথমত, পরপর বেশ কয়েক সপ্তাহ দেশে করোনার সংক্রমণ 5% নিচে ছিল, কোনো কোনো দিন 3%-এরও কম চলে এসেছিল। মানুষজনের মধ্যে একটি আত্মতুষ্টির ভাব চলে এলো যে আমরা বোধহয় করোনা থেকে মুক্ত হয়ে যাব। এর পাশাপাশি আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা বেশ জোর গলায় বলা শুরু করলো যে করোনা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। দেখুন, ওই সময় প্রয়োজন ছিল মানুষকে মনে করিয়ে দেয়া যে করোনা কিন্তু নিয়ন্ত্রণে না, সাবধান থাকতে হবে। একবার না, দুইবার না, 10 বার বলা দরকার ছিল, কিন্তু কর্তৃপক্ষ বললেন যে আত্মতুষ্টি নিয়ে করোনা এখন নিয়ন্ত্রণে। একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, সবাই ভ্যাকসিন নেওয়া শুরু করলো। একটি ডোজ ভ্যাকসিন নিলে করোনা প্রতিরোধী হয়ে ওঠে না মানুষ, এটা মানুষকে তো ভালো মতো বলতে হবে। সেই জায়গায় কিন্তু একটি ফাঁকা রয়ে গেল। লোকজন এক ডোজ ভ্যাকসিন নিয়ে ভাবলো তারা করোনা প্রতিরোধী, মাস্ক ছুঁড়ে ফেলে দিল, তারা দলে দলে বেরোলো, এবং আমরা দেখলাম কক্সবাজারে 10 লক্ষ লোকের সমাবেশ, সমুদ্র সৈকতে 10 লক্ষ লোকের সমাবেশ, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। এটা একটি ব্যাপার। আরেকটি ব্যাপার, দেশের বাইরে থেকে ইউকে ভেরিয়েন্ট, যেটা যুক্তরাজ্য থেকে অতি সংক্রমণশীল, সেটা দেশে আসার একটি সম্ভাবনা তৈরি হলো। আমরা বললাম যারা যুক্তরাজ্য থেকে আসবে অন্তত 2 সপ্তাহের তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। কী করা হলো? একসময় 4 দিন কোয়ারেন্টাইনে রাখা হলো। এটি কোন হিসেবে 4 দিন রাখা হলো, এটি কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানের সাথে যুক্ত লোকজন অতটা ভালো বোঝেনি, হয়তো কর্তৃপক্ষ বুঝেছে। দ্বিতীয়ত দাঁড়ালো কি, পরে 1 সপ্তাহ করা হলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, 1 সপ্তাহ হোম কোয়ারেন্টাইন। বাংলাদেশে হোম কোয়ারেন্টাইন সম্ভব কি না, আমাদের দেশের ঘর বাড়ির অবস্থা কি, একটি লোক 7 থেকে 10 দিন সেখানে আলাদা থাকতে পারে কি না, এইসব না ভেবেই কিন্তু করা হলো। সাধারণত আমাদের বাড়িগুলো কিন্তু একটা টয়লেট থাকে, একটা গোসলখানা থাকে, তো সেখানে কিভাবে কোয়ারেন্টাইন করবে? এটা তো যাই হোক, এর আগে আমাদের অভিজ্ঞতা আছে, হোম কোয়ারেন্টাইন মানে হচ্ছে ঘুরে বেড়ানো, দাওয়াত খাওয়া, বিয়ে করা, ইত্যাদি ইত্যাদি। সেটা অনিবার্যভাবে ঘটলো, যে কারণে কিন্তু দেশে যদিও বলা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে যে তার ইউকে ভেরিয়েন্ট যতগুলো শনাক্ত করা হয়েছে সেগুলি নজরদারিতে রয়েছে, কিন্তু আমাদের সন্দেহ যে এর বাইরেও বিপুল সংখ্যক ইউকে ভেরিয়েন্ট, মানে অতি সংক্রমণশীল ইউকে ভেরিয়েন্ট রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে সাউথ আফ্রিকান যে ভেরিয়েন্ট, ব্রাজিলের যে অতি সংক্রমণশীল ভেরিয়েন্ট, সেটা কিন্তু পাওয়া গিয়েছিল। তখন আমরা বারবার বলছিলাম এখানেও আমাদের মানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার। তথ্য প্রদানে কি আপনি যে সন্দেহ করলেন, সেখানে তথ্য প্রদানে কোথাও কোনো ত্রুটি আছে কিনা? ত্রুটি মানে সন্দেহের জায়গাটা কি? আমরা জানি জানুয়ারিতে ইউকে ভেরিয়েন্টের অস্তিত্ব দেশে পাওয়া গেল, আমরা জানলাম মার্চে। কেন? কারণ এটি তো কর্তৃপক্ষের শুধু বিষয় না যে তারা নিয়ন্ত্রণ করবে, এটি তো কর্তৃপক্ষ জনগণকে নেতৃত্ব দেবে, জনগণকে সম্পৃক্ত করে তো এই প্রতিরোধ কার্যক্রমটা করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান কৌশল কি বলেছে? কমিউনিটি এনগেজমেন্ট, জনসম্পৃক্ততা। কারণ এটি তো নির্দেশ দিলে নির্দেশ ফলো করলো একটি রেজিমেন্টেড বাহিনীর মতো, তা না তো।
বিপুল সংখ্যক মানুষ, নানা ধরনের, নানা এদের জ্ঞান বোঝা অনেক হাই, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, কিছু অংশ বাধ্য করতে হবে। কিন্তু আমরা দেখলাম ওই জায়গাগুলোতে কর্তৃপক্ষের পক্ষ থেকেও এক ধরনের ঢিলেমি তৈরি হলো। ফলে কি দাঁড়ালো? ফলে অনিবার্যভাবে বাড়া শুরু করলো। সেক্ষেত্রে রেন ভাই, আপনি বলেছিলেন যে একটা জনগণের মধ্যে আত্মতুষ্টি তৈরি হয়েছে কিনা, কিন্তু এই আত্মতুষ্টি তৈরিতে জনগণকে কোনো উদ্বুদ্ধকরণ ছিল কিনা, যে আমাদের রাষ্ট্রীয় সরকারের যে নীতিমালাগুলো সেগুলোর মধ্যে তো মানুষ মনে করেছে যে সরকার এবং রাষ্ট্র যখন আমাকে সব খুলে দিচ্ছে, আমাকে যখন সব জায়গায় যেতে বলছে, কোথাও তো বাধা তৈরি করছে না। সে আত্মতুষ্টির জন্য কি মানে শুধুমাত্র জনগণই দায়ী থাকবে নাকি? জনগণ দায়ী না, বিষয়টাকে জনগণকে তো আপনার চালনা করতে হয়। যখন ধরেন মন্ত্রী মহোদয় বললেন যে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে, সব কিছু খোলা শুরু হলো, আমি এই দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমি কি বার্তা পাবো? আমি বার্তা পাবো করোনা নিয়ন্ত্রণে, আমার কক্সবাজার খোলা, আমার হোটেল খোলা, আমার রাস্তাঘাট খোলা, আমি ইচ্ছে করলেই মামুনুল হকের নেতৃত্বে 1 লাখ লোকের ওয়াজের আয়োজন করতে পারি, অথবা জনসভা করতে পারি, অথবা গানের আয়োজন করতে পারি। তার মানে কি? কোনো বাধা নিষেধ নাই কোথাও। ফলে দাঁড়ালোটা কি? বার্তাটা সাধারণ মানুষের কাছে গেল যে তারা যা ইচ্ছা তাই করতে পারে, তারা করা শুরু করলো। বিষয়টা তো মানুষকে তো আপনার পথ দেখাতে হবে। সেই পথ দেখানোর জন্যই তো আমরা পৃথিবীব্যাপী সব রাষ্ট্রই একটি সরকার নির্বাচিত করে, যাদেরকে রাষ্ট্রের সমস্ত সম্পদ দেয়া হয়, রাষ্ট্রের সমস্ত শক্তি দেয়া হয়, রাষ্ট্রের সমস্ত মেকানিজম তাদের দেয়া হয় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। ফলে ওই জায়গাটাই কিন্তু একটি বড় ঘাটতি রয়ে গেছে। ঘাটতি রয়ে গেছে বলেই কিন্তু আমরা একটা দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। এটা কি দ্বিতীয় ঢেউ চলছে? তাই কি দ্বিতীয় ঢেউ আমরা যদি আমি বলি যে আমরা দ্বিতীয় ঢেউয়ের দিকে অগ্রসর হচ্ছি, যেভাবে সূচকটা বাড়ছে, প্রথমে কত আমরা দেখলাম হঠাৎ করে বেড়ে 600, 500-র বেশি হলো, 600-র বেশি হলো, 900-র বেশি হলো, 1000, 1700, 1800, আজকে 2100-র বেশি। তার মানে ক্রমাগত বাড়ছে। যদি এই বৃদ্ধিটা 7 দিন চলমান থাকে, তার মানেটা কি? যে আমরা দ্বিতীয় ঢেউয়ে পদার্পণ করতে যাচ্ছি। এবং আমরা যদি একটি কথা বলছি, যদি প্রথম ঢেউটাকে আমরা বন্যা বলি, দ্বিতীয় ঢেউটাকে কিন্তু আমাদের সুনামি বলতে হবে। কারণ হচ্ছে এবার ধরনটাও কিন্তু ভিন্ন। আগে হাসপাতালে আসতো রোগী, আসার বেশ কয়েকদিন পরে খারাপ হতো, এখন আসা মাত্রই খারাপ হয়ে যাচ্ছে। রোগীদের জ্বর কম থাকছে, আমরা দেখছি হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হচ্ছে। যেখানে আগে প্রতি 10 জন রোগীর মধ্যে একজনকে আইসিইউতে দিতে হতো, সেখানে কিন্তু এখন 2 থেকে 3 জনকে আইসিইউতে নিতে হয়। এবং আগে আমরা দেখতাম অতি বয়স্ক 60-এর বেশি লোকজন বেশি ভুগছে, এখন কিন্তু মধ্যবয়সী এবং অপেক্ষাকৃত কম বয়সীরাও কিন্তু জটিলতায় পড়ছে, ভুগছে। ফলে ধরনটা কিন্তু বদলে গিয়েছে। এবং আবার কিন্তু আমরা দেখতে শুরু করেছি এক পরিবারের সবাই ইনফেক্টেড, এরকম তো আমরা দেখছি। তার মানেটা কি? ধরনটা কিন্তু অ্যাগ্রেসিভ, আগ্রাসী। ফলে এই আগ্রাসী ধরনটা যদি চলমান থাকে, তাহলে কিন্তু সামনের দিনগুলো আমাদের জন্য, বললাম না আগে যদি বন্যা ছিল, এটা সুনামি হবে। অতএব আমাদেরকে এখনই সাবধান হতে হবে। আমাদেরকে মানে সমস্ত পক্ষকে আত্মতুষ্টির জায়গাটা ছেড়ে ফেলতে হবে, মানুষকে কড়াভাবে ওয়ার্নিং দিতে হবে, এটা অবস্থা, এই করতে হবে, না করলে এই শাস্তি, নইলে কিন্তু আমরা পার হতে পারবো না। নিশ্চয়ই ডাক্তার রেন ভাই, আপনার কাছে আবার আসবো। আমি সাইদুর রহমান ভাই আপনার কাছে আসি। সেটি তিনি যদিও একটা নাম বলেছেন যে ইসলামিক অনুষ্ঠান করেন বা ধর্মীয় করেন, ডাক্তার মামুনুল হক সাহেবের কথা বলেছেন। তো সেই জায়গাটা আসলে তারা তো নিশ্চয়ই কোথাও না কোথাও সরকারের অনুমতি পাচ্ছেন, সে কারণে করতে পারছেন। কিন্তু সরকারিভাবে যে জিনিসগুলি করছেন, আমাদের স্থানীয় নির্বাচনগুলো হচ্ছে, আমাদের যে প্রচারণা, মিছিল সমাবেশ হচ্ছে, কোথাও কিন্তু সেখানে নজরদারি কি আছে, বা আমরা কি সে নজরদারি করতে পারছি? যেটির জন্য আমরা মনে করলাম যে এই জনগণ ঘোরাফেরা করছে, মাস্ক পরছে না, কিন্তু যদি ঘোরাফেরার জন্য যদি আপনি রাস্তা তৈরি হয়ে থাকে, তাহলে তো সেই ঘোরাফেরা করবেই কিনা, আপনি কি দেখেন, কীভাবে দেখেন? ধন্যবাদ। তোমাদের বিরাট ব্যাকড্রপটা বলে ফেলেছেন ডক্টর লেনিন চৌধুরী। লেনিন ভাই, এই ব্যাকড্রপে আপনি আবার যুক্ত করলেন যে আসলে এর মধ্যে সরকারের অনুমোদন নিয়ে বা যে জনসমাগম, সেগুলো কি করছে, সেগুলো কন্ট্রিবিউশনটা কি? এইটাতে আমি খুব, এই ব্যাপারটাতে আমার মানে যদি বলেন যে বিজ্ঞান আজকে এরকম একটা অবস্থায় থাকলে, বর্তমানে আমরা যা জানি দুনিয়াতে, সে অনুযায়ী কোভিড মহামারী সম্পর্কে আমাদের জ্ঞানটা খুবই সীমিত। আমরা মাত্র 12, 13, 14 মাসের জ্ঞান।
কিন্তু সেটার আলোকে এরকম একটি অবস্থায় পৃথিবীর যে কোনো বিজ্ঞানীদেরকে একটি গ্রুপ অফ সায়েন্টিস্ট, এটা ব্যাপারটা হ্যান্ডেল করা দরকার, যেটা আসলে বিজ্ঞানের সঙ্গে রাজনীতির প্রপার ব্লেন্ডিং না হলে আপনার যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পেছনে কারণটা খেয়াল করতে হবে। যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে আমরা অ্যাপারেন্টলি দেখতে পাবো যে লক্ষ লক্ষ লোক মারা যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে যিনি দেশ নেতৃত্ব দিয়েছেন তিনি বিজ্ঞানসম্মত বা বিজ্ঞানীদেরকে কগনিজেন্সে নিয়ে তাদের পরামর্শগুলোকে ইগনোর করে দেশ চালানোর চেষ্টা করেছেন এবং তার ফলাফল যুক্তরাষ্ট্র ভোগ করেছে। আমরা মনে করি যে আসলে বিজ্ঞানে আমাদের যতটুকু জানা আছে কোভিড সম্পর্কে, সেরকম অবস্থায় এই ট্রেন্ড, যে ট্রেন্ড আপনারা সবাই জানি আর কি বাংলাদেশে, আমরা আসলে একটা জিনিস পরিষ্কার করতে চাই, মিডিয়াতে কথা বলার সময় আমি এই ব্যাপারটা স্পষ্ট করতে চাই আসলে, যে সাধারণ মানুষ তো আসলে স্ট্রেইন রেট 5% সপ্তাহ এগুলো বোঝাচ্ছি, তো ওনার কাছে মূল মেসেজটা কী গেল। আপনি যে কথা বলছেন লক্ষ লোকের জমায়েতে কেন হয়, লক্ষ লোককে আসলে কি আমরা স্ট্রেন বুঝিয়ে ঘরে রাখতে পারবো কিনা, আসলে তো তা না। স্ট্রেন বোঝার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের। নীতি নির্ধারকরা আসলে স্ট্রেন বিজ্ঞানীদের কাছ থেকে জানবেন, অবস্থা বুঝবেন, রেট কত পার্সেন্ট হলে পরে এটাকে সেকেন্ড ওয়েভ বলে, এই বিষয়টা জানবেন, ওনারা বলবেন যে এটাকে সেকেন্ড ওয়েভ বলে কি বলে না। সাধারণ মানুষের কাছে আসলে সেকেন্ড ওয়েভ, স্ট্রেইন, আরটিপিসিআর টেস্ট, অ্যান্টিজেন কোনো গুরুত্ব বহন করে না। তাহলে পরে কোন মেসেজটা, ভুল মেসেজটা গেল, এটা আমাদের খেয়াল করা দরকার। ডে ওয়ান থেকে আমরা যখন প্রথম থেকে এই মহামারী মোকাবেলার ক্ষেত্রে আমরা যখন খেয়াল করি, তখন আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই মহামারী মোকাবেলার ক্ষেত্রে মূলত বাংলাদেশ প্রথম দিকে যেটা সমস্যা ছিল সেগুলো আপনারা ইতিমধ্যে বলেছেন যে সেটা হচ্ছে যে আমাদের প্রস্তুতির অভাব, এটা বিশ্বের ছিল, অতএব আমরা সেটা কোনো সমস্যা মনে করি না যে বিশ্বের যে প্রস্তুতির অসুবিধা ছিল বাংলাদেশে তাই ছিল। কিন্তু পর্যায়ক্রমে বাংলাদেশ তার প্রস্তুতির উন্নতি ঘটালো, বিশেষ করে রোগী ব্যবস্থাপনার ক্ষেত্রে। আপনারা লক্ষ্য রাখবেন পৃথিবীর সবচেয়ে সফল যে কয়েকটা দেশ আসলে কোভিড ব্যবস্থাপনাতে, বাংলাদেশ তার মধ্যে একজন, মানে রোগীদের হাসপাতালে ব্যবস্থাপনার ক্ষেত্রে। কিন্তু পরবর্তীতে এই ব্যবস্থাপনা চলাকালীন সব এবং তারপরে যেই মেসেজগুলো সারা দেশের মানুষের কাছে গেল সেটা সব সাংঘাতিকভাবে ভুল। সেখানে আমরা আসলে আমরা একটা বাজে মেসেজ দিলাম, যে কথাটা বারবার বলছি যে আতঙ্কিত হবেন না। একটা সীমিত মাত্রার আতঙ্ক বা ভয় ছাড়া কোনো দিনই মানুষ আসলে সংযত হয় না, কোনো দিনই মানুষ আসলে কোনো শৃঙ্খলা মেনে চলতে পারে না। অতএব সত্য বলে মানুষকে সত্যটা জানানোর মাধ্যমে তার কোনো ভয় আতঙ্ক নয়, সত্যটা জানানোর মধ্য দিয়ে তার মধ্যে যে উপলব্ধি তৈরি করা দরকার ছিল, যে উপলব্ধি তাকে সংযমী করবে, সংযত করবে, সেটা আমরা তৈরি করতে পারিনি। এখানে আমরা বলবো না যে সত্য গোপন করা হয়েছে, কিন্তু অসম্পূর্ণ সত্য জানা হয়েছে। আমরা আসলে আমাদের সীমিত ল্যাবরেটরি সামর্থ্যের কারণে আমরা যে আজকেও যে রেটগুলো বলছি, যুক্তরাষ্ট্র 10 লক্ষ পরীক্ষা করার পরে বলে যে আমরা দেশের শতকরা 25 থেকে 30% কেস ডিটেক্ট করতে পারলাম, আর আমরা 20,000 টেস্ট 17 কোটি মানুষের দেশে করে আমরা সেই রেটটাকেই আমরা মেনশন করতে হয়, তার বাইরে কোনো রেট আপনি মেনশন করতে পারেন না। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতাতে আসলে মানুষকে সত্যটা বললে মানুষ কেন বুঝবে না। যদি দুইটা সোজা কথা যদি বলি, আজকে আমাদের সামনে ভ্যাকসিন আছে, বলছে কি ভ্যাকসিন প্রথম 30,000, তারপরে 2 লাখ 2.5 লাখ, আবার এখন তো 1 লক্ষ। 3টা খুব অবভিয়াস সুবিধা আছে, এই কথাটাকে আমরা স্পষ্ট করতে পারছি মানুষকে, যা ভ্যাকসিন গ্রহণ করলে পরে আপনার কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে। যদি ভ্যাকসিন গ্রহণ করেন আপনি হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা 90% চেয়ে কমে যাবে শতকরা। যদি ভ্যাকসিন গ্রহণ করেন পোস্ট কোভিডের ফলে যে জটিলতাগুলো হয় সেগুলো তৈরি হবে না। এই সুবিধাগুলোর জন্য আপনাকে একটু জ্বর, একটু গায়ে ব্যথা, অথবা যেখানে ইঞ্জেকশন দেওয়া হয় সেখানে একটু ব্যথাও হতে পারে, এরকম একটা সহজ সত্য, এই উপকারের বিনিময়ে এইটুকু অসুবিধা বাংলাদেশের মানুষকে এতই মূর্খ বলতে চাই আমরা। অর্থাৎ জনগণকে অভিযুক্ত করার আগে আমাদের বোঝা দরকার যে আমরা আসলে মেসেজ বিনির্মাণ করতে পেরেছি কিনা। আমরা এই দেশের মানুষের বোধগম্য ভাষায় বিজ্ঞানকে সহজভাবে অনুদিত করে তাদের সামনে উপস্থাপন করতে পারলাম কিনা, সেটা পারি নাই বিধায় আজকে আমাদের এই লক্ষ লক্ষ লোক ভ্যাকসিন দিতে আসছে না। আমাদের পৃথিবীর খুব ভাগ্যবান দেশে কয়েকটা যারা বাংলাদেশে এই পরিমাণ 70 লক্ষ ভ্যাকসিন জোগাড় করার পরেও আমাদের ভ্যাকসিনেশন এখন দিনে 1 লক্ষ। যে জায়গায় ইউরোপে আপনারা জানেন ইতিমধ্যে তারা ভ্যাকসিন বার দিয়েছে, ভ্যাকসিন নাই বিধায় তাদের অন্য দেশে যেতে দিচ্ছে না। যে ইটালিয়ানরা অস্ট্রেলিয়াকে ভ্যাকসিন দিতে দেয় না, মেইনল্যান্ড ইউরোপ ইংল্যান্ডকে ভ্যাকসিন দিবে না বলে ফেলছে অলরেডি। সেই জায়গায় আমরা লক্ষ লক্ষ ভ্যাকসিন রেখে মানুষ নাকি ভ্যাকসিন দিতে আসে না। অতএব আমরা বলবো যে আসলে আমরা আমাদের মূলত মানুষকে এর ঝুঁকি এবং উপকারটা স্পষ্ট করতে পারি না। আমাদের জটিল বিজ্ঞান আলোচনার দরকার নেই তো টকশোতে। আসলে জটিল বিজ্ঞানীরা আলোচনা করবেন, সেগুলোকে মেসেজ আকারে পলিসি মেকারদের কাছে দেবেন, পলিসি মেকাররা সেটাকে, যেমন বলছি আমরা যে এখন উচ্চারণ করলে মনেকে খারাপ শোনাতে পারে, কিন্তু এটা সত্য কথা। এইরকম একটা বাস্তবতায় পৃথিবীর যে কোনো বিজ্ঞানীকে এনে যদি একটি বদ্ধ ঘরে বসে বাংলাদেশে বসানো হয়, উনি প্রথম যে কাজটা বলবেন তিনি বলবেন যে লকডাউন দেওয়ার মতো অবস্থা আছে এখন বাংলাদেশে, এক কথায় পারবেন। 2 নম্বর কথা বলবেন উনি যে ভ্যাকসিনেশনের জন্য কোটি কোটি টাকা ভ্যাকসিনের পক্ষে ক্যাম্পেইনের সময় হয়েছে, সেন্টারগুলো স্টেডিয়াম, কমিউনিটি সেন্টার, মাঠে তাঁবু করে ভ্যাকসিন দেওয়ার সময় হচ্ছে, যে কোনো বিজ্ঞানীদের এনে বসানো হোক তারা এই কথাটা বলবে। কিন্তু আজকে কি এই দেশে এই কাজগুলো করা হচ্ছে? এখন আপনি একটি বিলবোর্ড দেখতে পান? টকশোর মাধ্যমে কি মানুষকে আসলে আপনারা এই দেশে ওর স্যালাইনের ক্যাম্পেইন হয়েছে,
আপনার ভিটামিনের ক্যাম্পেল হয়েছে, ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেল হয়েছে, সারা শহর জেলা বিলবোর্ড, জেলা শহরে উপজেলাতে বিশাল বিশাল বিলবোর্ড। কোথায় দেখতেছেন আপনি? এখানে ওইখানে কয়জন লোক টার্গেট, আর এখানে 12 কোটি লোক টার্গেট। তার সঙ্গে প্রপোর্শনেটলি কি ক্যাম্পেইন আছে বলেন তো সারা দেশটাতে? কোন জায়গায় আছে? টকশোতে আমরা আলাপ করলে কি মানুষকে কমিউনিকেট করা হয়? সকল মানুষ তো তাহলে টেলিভিশন বা পত্রপত্রিকা রিচ করে না। সেটাই, তাদেরকে রিচ করার জন্য যে মেশিনারিজটা, যে মানে এস্টাবলিশ যে কমিউনিকেশন মেথডস আছে, এগুলো যারা বিশেষজ্ঞ তারা জানে যে কিভাবে আসলে বাংলাদেশের মানুষের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের যে জানার সংস্কৃতি সেটার সঙ্গে মিলিয়ে মেসেজ তৈরি করে কোন মাধ্যমে, মানে কতটুকু ছবি আকারে, কতটুকু লেখা আকারে, কতটুকু মেসেজে মাইক আকারে, কতটুকু ভিডিও আকারে দিতে হবে, এগুলো যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে 12 কোটি মানুষকে রিচ করা কি যাতা? এই দেশ কি এর আগে ইতিহাসে কোনো দিন এত বেশি মানুষকে একটি মেসেজ দিতে হবে এরকম চ্যালেঞ্জ মোকাবেলা করেছে জীবনে? তাহলে সেই এফোর্টটার কোনো মিনিমাম রিফ্লেকশন আছে কোথাও? অতএব আমরা যদি মানুষকে অভিযুক্ত করার আগে প্রথমে বুঝতে হবে যে আমরা আসলে বিজ্ঞানকে মানুষের ভাষায় এটাকে অনুদিত করে তাদেরকে জানাতে পারতেছি না, বিধায় তারা এর ঝুঁকি অনুধাবন করতে পারতেছে না। এবং ঝুঁকি অনুধাবন করতে না পেরে উনি হেঁটে বেড়াচ্ছেন মাস্ক খুলে। উনি যদি বুঝতে পারতেন যে ওনাকে মাস্কটা পড়তে হবে, হেঁটে যেয়ে ঢাকার যে কোনো একটি কেন্দ্রে যেয়ে ভ্যাকসিন নিলে উনি মোটামুটি 70 থেকে 80% নিরাপদ হয়ে যাবেন। উনি কষ্ট করে 21 দিন যদি ভ্যাকসিনের পরে মানে মাস্কটা পরে চলেন, উনি মোটামুটিভাবে ওনার বড় কোনো আর মৃত্যু এবং হাসপাতালের সম্ভাবনা নেই। এই সাধারণ কথাটুকু স্পষ্ট ঢাকার 2 কোটি মানুষকে বুঝাতে পারলাম না আমরা? জি নিশ্চয়ই। আমি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান আপনার কাছে নিশ্চয়ই এই আলোচনাটা আবার আসবো। আমি একটু ডাক্তার লেলিন ভাই আপনার কাছে একটু আসি, যেটি এই যে ভ্যাকসিন নিবার আগ্রহটা মানুষের মধ্যে যে কম তৈরি হয়েছে, যদিও প্রচার প্রপাগান্ডার কথা বলছে, সেই জায়গাটা কি মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে কিনা, যে অনাস্থার কারণের জন্য ওটা হয়েছে কিনা? আমাদের মনে রাখতে হবে ভ্যাকসিন শুরু করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্ট আরও 2টো সংস্থা সহ একটি জরিপ করেছিল। সেখানে আমার স্পষ্ট মনে আছে 32% লোক শুরুতেই ভ্যাকসিন নেবে, 52% লোক এদের দেখে তারা দেখে শুনে পরে নেবে, মানে 84% লোক ভ্যাকসিন নেয়ার পক্ষে, 16% তারা নেবে না। আচ্ছা বলুন তো পৃথিবীর কোন দেশের 84% মানুষ ভ্যাকসিন নেওয়ার পক্ষে এই পর্যন্ত মত দিয়েছে? দেয়নি। সেই দেশে আমার দায়িত্বটা কী ছিল? আমার দায়িত্বটা ছিল ইংরেজিতে বলে ফ্যাসিলিটেট করা, অর্থাৎ তাদের উৎসাহ বর্ধন করা এবং বস্তুগত অবস্থা তৈরি করা যে গিয়ে ভ্যাকসিন দেয়া যাবে। ঢাকা শহরে আপনি যেখানেই যান, ভ্যাকসিন নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? যেখানে ভ্যাকসিন সেন্টারে যাওয়ার জন্য আপনার 1 ঘন্টা ব্যয় করতে হবে, ওখানে 4 ঘন্টা ব্যয় করতে হবে, আসতে আরও 1 ঘন্টা ব্যয় করতে হবে। যদি এমন দাঁড়াতো ঢাকা শহরে আপনার এখন যে বুথ আছে তার 10 গুণ বেশি বুথ থাকতো, কি ঘটতো? আপনি গিয়ে 10 মিনিটের মধ্যে ভ্যাকসিনটা দিয়ে আসতেন। আচ্ছা নিবন্ধন কী জন্য করতে হবে? আমরা যে ভোট দেই, সরকার নির্বাচন করি, আমরা কি আগে নিবন্ধন করি? আমরা কি করি? আমরা এনআইডি জাতীয় পরিচয়পত্র নিয়ে যাই। আচ্ছা ভ্যাকসিন কি সরকার নির্বাচনের চেয়েও জরুরি ব্যাপার যে এখানে আগে আমার নিবন্ধন করতে হবে? তারপরে হতে পারতো একটি ন্যাশনাল আইডি কার্ডে নিয়ে যাবে, একটা ফটোকপি জমা দেবে, অথবা ওইখানে এনআইডির নাম্বারটা থাকবে এবং ভ্যাকসিন দেওয়ার পরে ওই দিনই আমাদের যারা অপারেটর, হ্যাঁ, তারা এটাকে এন্ট্রি করে ফেলবে। মানুষকে ভোগান্তি আমি কেন দেব? আচ্ছা বলুন, এই দেশের যে কৃষক, এই দেশের যে শ্রমজীবী মানুষ, কারণ বাজারের যারা মুটে বয়, ওরা কি নিবন্ধন করতে পারবে? ইতিমধ্যেই আমি বলছি, মফস্বলে কিছু জায়গায় এখানে ভ্যাকসিন নিবন্ধন করা হয়, দোকান কিন্তু গজিয়ে গিয়েছে। আমরা তখনও বলেছিলাম, তার মানেটা কি? দেশটা তো বাংলাদেশ। এই দেশের মানুষের যে সংস্কৃতি, তার যে সামাজিকতা, তার বুঝ জ্ঞানের যে মাপ, সেই অনুযায়ী তো মানুষের সাথে আমার সংযোগটা স্থাপন করতে হবে। আমি আমার বার্তাগুলো, আমার কাজকর্মগুলো ইউরোপের স্ট্যান্ডার্ডে করব, কিন্তু মানুষগুলো আমার বাংলাদেশের মানুষ। এটি হয় না তো। আমি তো জীবন্ত মানুষ নিয়ে কাজ করি, যে মানুষের বোধ আছে, বুঝ জ্ঞান আছে, যে নিজের ভালো বোঝে। আমার দায়িত্বটা কি? তার কোনটায় ভালো হবে সেই বোধটা তার মধ্যে সঞ্চারিত করা। আমি সেটা না করে যদি মনে করি আমার মতোই তাদেরকে হতে হবে, তাহলে হবে না। তাহলে ইউরোপ আমেরিকার মতো যদি আমরা চিন্তা করি যে আমার মানুষগুলো সেভাবেই সেখানে টিকা নিতে যাবে, সেটি তো আমাদের এই চিন্তা করলে। যে আরেকটা ছোট্ট প্রসঙ্গ যেটি ডাক্তার সাইদুর রহমান ভাই বললেন, সেটি হচ্ছে যে এই যে অসম্পূর্ণ তথ্যর কথা যেটা বললেন, তথ্যগত অসম্পূর্ণতার কথা একটা বললেন, এবং সেটি কিন্তু আমরা গণমাধ্যমে অনেক সময় সমালোচনা দেখি। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, মানুষকে বার্তা দেওয়ার একটা মৌলিক শর্ত রয়েছে। তার গড় যে মানসিকতা, সেই মানসিকতার মতো করে
সামাজিক এবং সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য বার্তা তৈরি করতে হয়। এই দেশের বিপুল সংখ্যক মানুষ হ্যান্ড স্যানিটাইজার শব্দটা শুনেছে করোনা আসার পরে। সাবান পানি বলতে পারি নাই, সোডা পানি বলতে পারি নাই। দেখেন, যদি সাবান পানি সোডা পানি বলতাম কত সোজা হয়ে যেত, আমরা বলতে পারি নাই। আমরা সবসময় এই কাজটা করেছি। দুর্ভাগ্যক্রমে হয় কি, বাংলাদেশে যারা নানা জায়গায় দায়িত্বপ্রাপ্ত, স্বাস্থ্য এবং অন্য সব জায়গায়, এরা সবাই তো উচ্চশিক্ষায় শিক্ষিত এবং ক্রমাগত চর্চার ভেতর দিয়ে তারা এক ধরনের জনবিচ্ছিন্নতা জীবনযাপন করে, যে কারণে যত দ্রুত তাদের মুখ দিয়ে হ্যান্ড স্যানিটাইজার শব্দটি আসে, স্ট্রেইন শব্দটি আসে, অথবা এই জাতীয় নানা জাতীয় বিদঘুটে ইংরেজি শব্দটা আসে, আমার সাধারণ অর্থাৎ যে মানুষটা দেশের মেজরিটি অধিকাংশ মানুষেরকে গঠন করে, 65 থেকে 70% মানুষ, তাদের জন্য গ্রহণযোগ্য ভাষা যেটি, সেটি আমি তৈরি করতে পারি না। না করার কারণেই রবীন্দ্রনাথ একটা চমৎকার লাইন আছে, বার্তা তোমার ব্যর্থ হবে। এখানে বার্তাটা ব্যর্থ হয়েছে, মানুষজন উজ্জীবিত হয়নি। অথচ এই মানুষজনে কিন্তু তার 2 মাসের, 3 মাসের, 4 মাসের সন্তানটিকে নিয়ে এই করোনার মধ্যেও কিন্তু টিকা দিতে আসে। এই মানুষজনে কিন্তু ডায়রিয়া হলে প্রথমে ওরসালাইন খাওয়ানো শুরু করে। তাহলে কেন আমার বার্তাটি ব্যর্থ হলো? মানে কেন করোনার টিকা নিচ্ছে না, বাট তারা অন্য কিছু তারা চিকিৎসা নিচ্ছে, কিন্তু এই তার মানে আমার বার্তাটি ব্যর্থ হয়েছে, আমি তাদের মনোজগৎকে ছুঁতে পারিনি। তাহলে ডক্টর সাইদুর যথার্থই বলেছেন যে এই দেশের মতো করে বার্তাটা দিতে হবে যে তুমি যদি টিকা নাও এই হবে, না নিলে এই হবে। অতএব তোমাকে নিতে হবে। তুমি নিতে হবে শুধু তোমার জন্য না, তোমার চারপাশের পরিবারের জন্য, তোমার বাবা মা ছেলে মেয়ের জন্য, তোমার প্রতিবেশীর জন্য। তোমার না নেওয়া মানে তাদের ক্ষতি করা, তোমার তো ক্ষতি করা বটেই। নিজের ভালো পাগলেও বোঝে। আমি একটু ডাক্তার সাইদুর রহমান আপনার কাছে আসি। আমি একটা ছোট্ট ডাটা এখানে নিয়ে এসেছি। সেই ডাটা আমি দেখতে পাচ্ছি যে ইউকের যে মৃত্যুর হার, আমি 1 ফেব্রুয়ারিতে দেখতে পেয়েছি সেখানে 887 জন, 2 ফেব্রুয়ারিতে দেখতে পাচ্ছি 846 জন, 3 ফেব্রুয়ারিতে 852 জন। মানে তাদের মৃত্যুর হার কিন্তু কমছে। আমি যদি দেখি এখন 15 মার্চ সেখানে 57 জন মারা গিয়েছে। সেটি কিন্তু ইউকেতে আমরা দেখি, যেখানে মৃত্যু হার 1500, 1600, 2000 পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল। আবার অন্যদিকে আমরা যদি আমাদের একটা তথ্য আমরা দেখি, সেই তথ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 21 ফেব্রুয়ারি মৃত্যুর হার ছিল 7 জন, 20 ফেব্রুয়ারি ছিল 5 জন। এভাবে যদি বাড়তে থাকে, আমরা দেখি 14, 13 বাড়তে কিন্তু এখন 26, 30, 35 পর্যন্ত চলে আসছে। তাহলে এই যে আমরা বলি যে যারা ম্যানেজমেন্ট দিতে পারেনি, এক সময় বলছিলাম, সেই দেশগুলো কিন্তু তাদের করোনার ভ্যাকসিন দিয়ে হোক, জনগণের সচেতনতা করে হোক, সরকারের নীতিমালা হোক, তাদের মৃত্যুর হার ইউকের মতো দেশে এখন হচ্ছে 57, জানি না আজকে পর্যন্ত কত হয়েছে। আর আমাদের মৃত্যু হার কিন্তু 5 পর্যন্ত নেমে এসেছিল, যেটি আমরা 3% পর্যন্ত আসছিল, কিন্তু আমাদের মৃত্যু হার কিন্তু হঠাৎ করে বেড়ে যাচ্ছে। তো এতে যেটি বলছিলেন আপনি, যদি একজন বৈজ্ঞানিককে বলা হয় তাহলে বলবেন লকডাউন। আসলে আমাদের কি করণীয় রয়েছে? আমি জাস্ট সোজাসুজি বলি, ইউকেটা হচ্ছে একেবারে ক্লাসিক্যাল চেহারা। 2.5 কোটি লোককে ভ্যাকসিনেট করেছে, তার মধ্যে প্রায় 1.10-15 লক্ষ হচ্ছে এই অক্সফোর্ডের ভ্যাকসিন, বাকিটাও তারা ফাইজার বায়োনটেক। একটা দেশে 25% মতন লোক ভ্যাকসিনেটেড হলে ঠিক যা হওয়া উচিত তাই ঘটতেছে। এটা একদম পরিষ্কার, মানে মনে হবে এটা একদম একাডেমিক্যালি বই খুললে যা হওয়ার কথা বলা হয়েছিল তাই ঘটতেছে ওখানে। কারণটা হচ্ছে ভ্যাকসিনেশনের প্রথম বেনিফিট যেটা রিফ্লেক্টেড হবে, প্রথম যে সুবিধাটি দেখা যাবে, দৃশ্যমান হবে, মৃত্যু কমে যাবে। দ্বিতীয় সুবিধাটি, হাসপাতালে রোগী ভর্তি কমে যাবে। তৃতীয়টি হচ্ছে হাসপাতাল থেকে যখন বাড়ি ফিরবেন যে রোগীরা, তাদের জটিলতা কমে যাবে। একদম ক্যাটাগরিক্যালি এগুলো। এবং এর সঙ্গে সংক্রমণের হার কমবে, কারণ এই জিনিসটি আমরা বুঝতে পারি না যে সংক্রমণ রোধের ক্ষেত্রে ভ্যাকসিনের ভূমিকা খুবই লিমিটেড। এটি হচ্ছে আমাদের অস্ত্রভাণ্ডার 3খানা। এই সমস্ত স্বাস্থ্যবিধি, কোয়ারেন্টাইন, আইসোলেশন, স্ট্যান্ড, এইগুলো বলে টলে আমরা সব জটিল করছি। সবচেয়ে সোজা কাজ কি? আমরা ভাইরাসটা বাঁচার জন্য এটা মানুষের শরীর দরকার। আপনি আপনার শরীরকে মাস্ক এবং ঢুকার রাস্তা 3টা বারবার বলা হচ্ছে মেন, মানে নাক, মুখ, চোখ, কিচ্ছু নাই এর বাইরে, আর কোনো রাস্তা নেই। তার সারা গায়ে ভাইরাস থাকলে কিছু আসে না। এরকম একটা সোজা জিনিস যে শুধু নাক, মুখ, চোখকে ঢাকতে হবে, ঢুকতে দিবেন না আপনি ভাইরাসটাকে আপনার শরীরে, আপনি রক্ষা পেয়ে গেলেন। এই কাজটি করার জন্য আপনি ব্যবহার করবেন। কেন হাত ধোয়ার কথা কেন আসলো? কারণ হাত আমরা চোখে ধর, তাহলে পরে আপনি চোখটাকে, চোখে যদি কোনো কিছু লাগে, মানে এইটার জন্য হাত ধোয়ার আসে। আদারওয়াইজ কিন্তু নাক, মুখ, চোখ হাত দিয়ে ধরবো বলে হাত দিয়ে কিছু হবে না। আর বলা হচ্ছে কি দূরত্ব, কি হচ্ছে বার করছে শব্দ, একটা সামাজিক দূরত্ব। আপনি এটার কোনো অর্থই বাংলা ভাষা এটা কোনো অর্থ দাঁড়ায় না। সো আমরা দূরে থাকবো, এটার নাম শারীরিক দূরত্ব বলেন বা তেমনি দূরে থাকবো, আমরা দূরে থাকবো, এবং নাক, মুখ, চোখ 3টা জায়গাকে ঢেকে রাখবো। এই সাধারণ বিধানটা মেনে চলার সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাকসিন। ভ্যাকসিন একটি নতুন অস্ত্র,
কোনো মতেই একটি মাত্র অস্ত্র নয়। এখন পর্যন্ত বলা হচ্ছে সংক্রমণ বিস্তারের ক্ষেত্রে তো মাস্কের কাছাকাছিও না ভ্যাকসিন এখন। অতএব এইখানে তো আমাদের এই প্রশ্ন এই জায়গাটা তো আমরা স্পেল আউটই করতেছি না। কারণটা কি জানেন? এটা বাণিজ্য। মাস্কে বাণিজ্য নেই, ভ্যাকসিনে বাণিজ্য আছে। এই যে সহজ সত্যটা আমরা এই জায়গাটায় আমরা মেইন ঝুঁকিটা তো এই জায়গায় আমরা বলতে হতো যে প্রতিটা মানুষ, আপনি ঢাকা শহরে মাস্ক পরলে ভাইরাস কোথায় থাকবে? কোথাও ওর তো এক সপ্তাহ থাকার জায়গা নেই কোথাও। আমরা সকল মানুষ মাস্ক পরে গেলে ভাইরাসটা থাকবে কোথায়? তার তো হোস্ট হচ্ছে মানুষ। এই সাধারণ কাজটা করতে হতো। ভ্যাকসিনকে মানুষের সামনে এইভাবে উপস্থাপন করতে হতো যে আমাদের আরও একটি নতুন অস্ত্র এসেছে। এটি এমনভাবে না যে বিভিন্ন ভ্যাকসিনটা দেওয়ার পরে সেলফি তুলে কক্সবাজার যাওয়া, যে কথাটা ভাই বললেন ভাই, এটা তো আমরা এই লোকগুলো তো শিক্ষিত মানুষ, তাদের কাছে আপনার মেসেজ পৌঁছাতে পারেন না, সারা দেশের মানুষের কাছে কিছু পৌঁছাবেন। আর এখানে একটা লিমিটেশন আছে, যদিও রবীন্দ্র বলছেন যে আমাদের ভ্যাকসিনটা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, সো আইনি একটা আছে, যেই জন্য আসলে এটা সম্প্রসারণের ক্ষেত্রে কিছু শর্ত মেনে করতে হবে। কিন্তু সেটাও যথেষ্ট সময় পেয়েছি আমরা আর কি, মানে আমি বলবো প্রস্তুতির জন্য যথেষ্ট সময় আমরা পেয়েছিলাম, তারপরেও হয়নি। মৃত্যুহারের বিষয়টা যেটা বলেছেন আপনি, বাংলাদেশের যে মৃত্যুহার আমরা বলছি, বাংলাদেশে এরপরে যেটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, অলরেডি হাসপাতালগুলো ভরে যাচ্ছে, ভাই বলছে হাসপাতালগুলো ভরে যাচ্ছে এক্ষুনি। এটা আমরা গত মার্চেও একই অবস্থা দেখছেন, ফেব্রুয়ারির দিকে, মার্চ এপ্রিল মের দিকে এসে। তাহলে এখন এই 1 বছর সময়কালে আমাদের প্রচুর সামর্থ্য পেয়েছে অক্সিজেন দেওয়ার, মানে বা হাই ফ্লো নেজাল ক্যানুলা বলেন বা বিভিন্নভাবে অক্সিজেন সাপ্লাই করার আমাদের উপজেলা পর্যন্ত আমাদের সামর্থ্যটা বেড়েছে এবং প্রচুর শয্যা বেড়েছে। কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারতেছি যে সেই শয্যাগুলো ভরে আসছে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা আপনারা নিশ্চয়ই জানেন, ইউরোপে মারা যাওয়ার পেছনে, বিশেষ করে ইংল্যান্ড এবং আমেরিকাতে তো হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে রেখে চিকিৎসা করতে হয়েছে, আপনারা দেখবেন হাসপাতালের বাইরে তাঁবু করে চিকিৎসা করতে হয়েছে। বাংলাদেশের মতো দেশের পক্ষে এই প্রস্তুতি নেওয়া বা এরকম মানে হঠাৎ করে চায়না 1000 বেড হসপিটাল 7 দিনে তৈরি করছে, এগুলো আসলে আমরা গল্প আকারে বলছি, অথবা এগুলো যে আমাদের পক্ষে সম্ভব না যেহেতু, তাহলে আমাদের আসলে পর্যায়ক্রমিক প্রস্তুতিটা দরকার। আমরা রিকোয়েস্ট করবো যে এখন এটা একটা বাংলাদেশ একেবারে টানেলের দরজায় পৌঁছে গেছে, ওয়েবটা বলার দরকার নেই। আমাদের সোজাসুজি কথায় এই যত রকম মানে ঝুঁকি বলা যায়, যেই ঝুঁকিগুলোর মধ্য দিয়ে বিশ্ব গেল, সেই ঝুঁকিগুলোর দ্বার প্রান্তে এসে দাঁড়ায় পড়ছি আমরা এখন। আমরা যদি আগামী 7 দিন এটাকে কন্টেইন করার জন্য, এটাকে মানে বন্ধ করে ফেলার জন্য আমাদের সর্বোচ্চ এফোর্ট না দেই, আমরা কিন্তু এটাতে ঢুকে যাব। মানে জম টুপি অলরেডি আমার মাথায় পড়ে গেছে। তো আমাদের ইমিডিয়েটলি যত ধরনের এফোর্ট আছে, আমাদের সামর্থ্যের মধ্যে যত রকম নিয়ন্ত্রণ বন্দোবস্তগুলো আছে, যেগুলো আমরা গত মার্চে প্রয়োগ করেছি বিধায় কিন্তু আমরা তার বেনিফিটও পেয়েছি। আমরা যতই বলি যে লকডাউন হয়নি, কিন্তু তারপরও সেটা অনেক অনেক মাত্রা হয়েছে। আমরা যতই বলি ঢাকার মানুষ বাইরে গেছে আবার ফেরত আসছে, কিন্তু তারও একটা বেনিফিট হয়েছে। তো আমরা মনে করি যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই মুহূর্তে আগামী 7 দিন যাবৎ, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 4 সপ্তাহ লাগবে, মানে আমাদের যে কোনো ধরনের এই ধরনের ইন্টারভেনশনে 4 সপ্তাহ 2টো সাইকেল করতে পারলে এটা আসলে ভ্যাকসিন ট্রান্সমিশনটা একদম ড্রাস্টিক্যালি কমে যাবে। ইংল্যান্ডের উদাহরণ দেন, ইংল্যান্ডে লকডাউন ভায়োলেশনের সাজা হচ্ছে 10 বছর জেল। এক কথা শুনুন, আপনি ভাবেন দেখি, ওইরকম একটি সভ্য ব্রিটিশ জাতিকে এই বিষয়টাকে শেখানোর জন্য তাদের 10 বছর জেল ইম্পোজ করতে হয়েছে, কোয়ারেন্টাইন ভায়োলেটরদের জেল। তা আমরা তো আসলে সেই তুলনা, আমরা বলতেছি না যে এগুলো ইম্পোজ করতে হবে বাংলাদেশে এইভাবেই, কিন্তু ওই স্পিরিটটা তো আমরা ক্যারি করতে হবে। সেখানে আমি একটা জিনিস, ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, আমরা ইংল্যান্ড আমেরিকা কথা, তারা অনেক উঁচু ধনী দেশ হয়তো বা, সেখানে দেখেন এখনও যতটুকু খবর পাচ্ছি সেটি হচ্ছে এখনও তারা রেস্টুরেন্টগুলোতে টেকওয়েতে খাবার দিচ্ছে, কোনোভাবে তারা কোনো জমায়েত হতে দিচ্ছে না। তারা তাদের বিভিন্ন কমিউনিটির মাধ্যমে তারা মাস্ক বা অত্যাবশ্যক জিনিসগুলো তারা সরবরাহ করছে। কিন্তু আমরা রাষ্ট্রের অনেক প্রণোদনা দেখলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু এই যে প্রান্তিক মানুষ বলেন বা কমিউনিটির মাধ্যমে হোক, সিটি কর্পোরেশনের মাধ্যমে হোক, কাউন্সিলরদের মাধ্যমে হোক, আমরা কি মানুষগুলোর জন্য, কি যারা সাধারণ মানুষ তাদের জন্য কি এই ধরনের কোনো অত্যাবশ্যক কোনো জিনিস সরবরাহ করতে পেরেছি কিনা? একদম প্রথম দিকটাতে আমরা দেখেছি যে 2 মাসে সরকারের পক্ষ থেকে তার প্রান্তিক মানুষের জন্য কিছু আর্থিক সাহায্যের বা বন্দোবস্ত হয়েছিল। কিন্তু এই জায়গায় অন্য একটা বিষয় লক্ষ্য করার, আমরা যদি এই শহরের যখন বন্যা হয়, আমরা দেখেছি 88 বন্যা বা বিভিন্ন সময় যখন বিপদগ্রস্ত হয় মানুষ, আইলার ঝড় হয়, সমস্ত মানুষের মধ্যে অন্য মানুষের পাশে দাঁড়ানোর একটা বোধ, এই দেশে ভ্রাতৃত্ববোধটা খুবই প্রবল। সেটা 71 মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত বড় ধরনের সকল দুর্যোগে হয়েছে। কিন্তু আপনি বলেন, আমি কোনো অভিযোগ না, কোনো খারাপভাবে আমরা যারা যুবক তরুণ তারা খারাপভাবে নেবেন না কথাটা, কিন্তু এই দেশের সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ বন্ধ। এই যুব সম্প্রদায় সারা দেশে তারা ঘরে বসে রয়েছে, হয়তো কিছু অনলাইনে ক্লাস করছে। কোথায় তারা? তাদের প্রতিবেশীদের পাশে কি তারা দাঁড়াতে পারলো না? আজকে একটু আগে উনি বলছেন কিসের জটিলতা, তাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন। এই দেশের লক্ষ লক্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘরে বসে আছে, তারা তার প্রতিবেশী, তার অভিভাবককে, মুরব্বীকে রেজিস্ট্রেশনটা করিয়ে দিতে পারলো না তার ফোন দিয়ে।
আমরা বলবো এই সামাজিক যে সমস্ত সমাজকে, যেটা উনি বলছেন সামাজিক সম্পৃক্ততা, আমি এই সমস্ত মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষাটা চাইব, কিন্তু আমাদের দেশের এই লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছেলেমেয়েরা শুধুমাত্র যদি তার প্রতিবেশীদেরকে এই ভ্যাকসিন কর্মসূচিটা অন্তর্ভুক্ত করার জন্য এবং মাস্ক পরে ঘোরার গুরুত্বটা বোঝানো, এই দুটো কাজ করার জন্য আপনার মিডিয়ার চেয়ে কত ইফেক্টিভলি সারা সোসাইটির মধ্যে পালস। সেক্ষেত্রে আমি একটু যুক্ত করি ডাক্তার সাইদুর রহমান ভাই, দেখেন আমাদের বাংলাদেশে এমন নজির আছে যে জাকাতের কাপড় নিতে গিয়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে। সেই জাকাত দাতারা কোথায় রয়েছে? সেই ফিতরা যারা 20টা 25টা করে গরু কোরবানি দেয় ঈদ আসলে, তারা কোথায় রয়েছে? আমরা তাদেরও কোনো রেসপন্স দিতে পাইনি। আপনি ভাবেন এটার নাম নাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটার প্রচুর আইন কানুন আছে, ব্যাংক ট্যাঙ্ক, যারা এগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড প্রফিট অর্গানাইজেশন করেন, ওনারা এই সমস্ত শব্দ উচ্চারণ করেন। এর চেয়ে বড় ধরনের বিপদ এই দেশে কবে হয়েছিল, যেখানে আসলে এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির টাকাগুলো আসা দরকার ছিল। ঢাকা শহরে 2 কোটি লোক, বা আমি বারবার বলবো 4টা শহরের নাম একটু খেয়াল রাখা দরকার, এটা সবার দৃষ্টি আকর্ষণ করবেন নিতে হবে, যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, 4টা জেলাতে সারা দেশের 80% মানুষ আক্রান্ত হয়, 80% মৃত্যু এই 4টা জেলায় হয়। এই 4টা জেলায় 3 কোটি মানুষ থাকে, যাদের মধ্যে প্রায় 1 কোটির বয়স 18-র নিচে, তাহলে 2 কোটি মাত্র মানুষ। এই 4টা জেলার 2 কোটি মানুষকে মাস্ক পরানো অথবা মেসেজ দেওয়া কত কোটি টাকার কাজ। এই দেশে যে, আমি অভিযোগ করতেছি না, কিন্তু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা বড় ধরনের গলফ টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা 5 স্টার হোটেলে, আমাদের বিভিন্ন কনফারেন্স হেন তেনতে যেভাবে খরচ হতে দেখি, সেই মানুষগুলো সারা এই 4টা শহরের সকল মানুষকে মাস্ক দিতে পারলো না। শুধু আমরা স্পোরাডিক কিছু জায়গায় কিছু কয়েক হাজার মাস্কের বিতরণ কর্মসূচি দেখেছি, যেগুলো যতটুকু বিতরণ পাশাপাশি সমান পরিমাণ ছবি প্রদর্শন হয়েছে, ওই তো আর কি, মানে আপনাদের। তাহলে সেই আমরা অবশ্যই এটা সত্য যে যারা আসলে আমরা মনে করি যে এই বিপদের সময়, এটা তো আসলে সেই জন্য বললাম যে যুব সম্প্রদায়ের কথা এই কারণে বললাম যে যেহেতু দেশের সকল বিপদে ওই বড় বড় লোকেরা আসার আগে আসলে যুবকরা সবসময় গেছে, তো তারাই যেতে পারে নাই, আর ধনী মানুষরা বা প্রতিষ্ঠানগুলো আসবে, এটা অবশ্যই একটু কম আশাবাদ আছে, কিন্তু সেটা অবশ্যই এটাও দৃষ্টিগোচর হয়েছে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটা বলতে চাই যে জাকাত ফিতরা যারা দেন, যারা বড় বড় কোরবানি দেন, নিশ্চয়ই এখন আমাদের এই সময় আপনারা একটু পাশে দাঁড়ান, একটা মাস্ক দিতে পারেন, একটা সাধারণ যে নিম্ন পর্যায়ে মানুষ রয়েছে তাকে সাহায্য করতে পারেন, সকলকে একত্রিত হওয়ার দরকার বলে আমি মনে করি। ডাক্তার ভাই একটুখানি আসি, যেটি যদিও এটি আমার কাছে কোনো বৈজ্ঞানিক কোনো নেই, আমার গণমাধ্যম থেকে জানা, যেটি বলছে অক্সফোর্ড অস্ট্রেলিয়া যে করোনার টিকা ইতালি, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সব 15টি দেশে এটি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে স্থগিত করেছে কিনা জানি না, স্থগিত করেছে কিনা, সেই টিকিটে তো আমরা নিচ্ছি বোধহয়। তো এই ধরনের সংবাদগুলো কি আমাদের মানুষের মধ্যে একটা আস্থাহীনতা তৈরি করে কিনা, একটু তো দ্বিধা সংশয় তৈরি করে। আর ওখানে কি আসলে এই 15টি দেশ কি স্থগিত করেছে? আমি ঘটনাটা বলছি। জি, একটি অভিযোগ এসছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা মানুষের রক্তকে জমাট বেঁধে দেয়, এবং এই জমাট বেঁধে দেয় এই অভিযোগের উপর ভিত্তি করে ইটালি, জার্মান, স্পেন, কতগুলো দেশ এটাকে স্থগিত করেছে, থাইল্যান্ড। আসলে সত্য ব্যাপারটা কিন্তু আমরা জানি না। ধরুন অ্যাস্ট্রাজেনেকার টিকা ইংল্যান্ডে 1,10,00,000 লোক নিয়েছে, আমি একটু আগের হিসেব বলছি, লাস্ট না। সেখানে 28 জনের 1 কোটি লোক নিয়েছে, সেখানে 28 জনের রক্ত জমাট বাঁধার ঘটনা পাওয়া গিয়েছে। ফাইজার বায়োনটেকের টিকা নিয়েছে 1,10,00,000, সেখানে পাওয়া গেছে 25 জন রক্ত জমাট বেঁধেছে। তাহলে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কিন্তু ঘটনাক্রমে অক্সফোর্ডেরটা যেটি প্রচার পেল, বায়োনটেকেরটা সেটি প্রচার পেল না। কেন পেল না? কারণ এখানে একটা বড় বিজনেসের বিষয় রয়েছে। সেটি হচ্ছে এই টিকাটি এত কম দাম যে, যেমন ধরুন ফাইজার বায়োনটেক তারা 1 বছরে $32 মিলিয়ন প্রফিটের টার্গেট করেছে। এখন যদি অক্সফোর্ডের টিকাটি সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, তাদের $32 মিলিয়ন কমে আসবে, অতএব তাকে থামাতে হবে। মূলত এই যে ব্যবসায়ের যে যুদ্ধ, সেই যুদ্ধটার কারণেই কিন্তু বিষয়টা ঘটতে যাচ্ছে। অথচ কিন্তু একবারও বলা হচ্ছে না এই যে জিন ভিত্তিক যে টিকাটি, এটি পৃথিবীতে প্রথম আসছে, মানুষের উপর এর কোনো আগে কোনো পরীক্ষা হয়নি। এটি আপাতত থিওরিটিক্যালি, তাত্ত্বিকভাবে মানুষের কোনো সমস্যা তৈরি করবে না, কিন্তু ভবিষ্যতে করবে কি করবে না সেটা কিন্তু প্রমাণিত হয় নাই। তাহলে এই কথাটাও তো পাশাপাশি বলা উচিত ছিল। কিন্তু আমরা দেখছি যে এই টিকাটাকে স্থগিত রাখার দিকে বেশি
উৎসাহী। তাহলে অথচ ইতালি দেখেন, ইতালি ডেনমার্ক নরওয়ে ওরা তো অনেক বেশি গবেষণাধর্মী দেশ, তারা কেন বন্ধ আচ্ছা করবে? কিন্তু দেখুন ইংল্যান্ডে দেয়া হচ্ছে, ইউকেতে, কানাডাতে দেয়া হচ্ছে, অস্ট্রেলিয়াতে দেয়া হচ্ছে। ওখানে চয়েস আছে তো, ওখানে তো না, দুটোই কিন্তু আছে। না, ইংল্যান্ডে তো ইংল্যান্ড জি চয়েস আছে কিন্তু দেয়া হচ্ছে তো, জি। সবচেয়ে বেশি দেয়া হচ্ছে তো ইংল্যান্ডে, জি। কানাডাতে সবচেয়ে বেশি দেয়া হচ্ছে, অস্ট্রেলিয়াতে দেয়া হচ্ছে, ভারতে দেয়া হচ্ছে। এই প্রত্যেকটা দেশ কিন্তু গবেষণার সাথে যুক্ত। তারা কেন দিচ্ছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলল যে অক্সফোর্ডের ভ্যাকসিনে এমন কোনো কিছুই পাওয়া যায়নি যার কারণে এটি স্থগিত হতে পারে। কিভাবে বলল? WHO তো কোনো একটা দেশের না, সব দেশের বিজ্ঞানী সহ। তাহলে যেমন ধরুন ইটালিতে এটি স্থগিত করেছে। ইটালীয় যে ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান, তিনি কি বলেছেন? তিনি স্পষ্টত বলেছেন এই স্থগিত করার কারণটা বিজ্ঞান ভিত্তিক কোনো কারণ নয়, এটি রাজনৈতিক কারণ। ইটালিতে কিন্তু বলেছে। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে মুনাফার যে যুদ্ধ, সেই যুদ্ধে অক্সফোর্ড কোণঠাসা হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ অক্সফোর্ডের দাম কম হওয়ার কারণ কি? একটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে গবেষণাটা করেছে তারা মেধাসত্ব ছেড়ে দিয়েছে। আচ্ছা। দ্বিতীয়ত এটি কম দামে পৃথিবীর দরিদ্র এবং কম বিত্তের লোকজনকে দেওয়ার জন্য গ্লোবাল মানে গ্যাভি, যেটি গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরও কয়েকটা সংস্থা প্রচুর অর্থ দিয়েছে, মিলিয়ন না কয়েকশো মিলিয়ন তাহলে ডলার মানে দিয়েছে। মতো কথা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আসলে এই তথ্যটি যেটি বলছে রক্ত জমাট বেঁধে যায় স্থগিত করেছে, তারা বিজ্ঞান ভিত্তিকভাবে এটি করেনি। না, তারা হয়তো রাজনৈতিকভাবেই হোক বা বাণিজ্য যুদ্ধের কারণে হোক, সে কারণে সেটি স্থগিত করেছে। Exactly আমাদের সেটাই। বাংলাদেশে যারা রয়েছে, আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি সেটা নিয়ে আস্থাহীন হবার কোনো রকম কোনো কারণ নেই। আস্থাহীন হবে, কিন্তু বরঞ্চ মানুষের আমাদের উচিত হচ্ছে, আমাদের কর্তৃপক্ষের উচিত এখন যেটি সত্য সেটি তুলে ধরা। কারণ সত্যটা কি তাহলে? যখন গোয়েবলসের থিওরিতে একটি অসত্য বারবার উচ্চারিত হতে থাকে, তখন সত্যটা যদি পাশাপাশি উচ্চারিত না হয় সমশক্তি নিয়ে, তাহলে মানুষের মধ্যে কিন্তু এই সংশয়টা বেড়ে যায়। শক্তির হীনতার কারণটা কি? মানে সত্যটা কেন আমাদের প্রকাশ? নীতি নির্ধারকদের বুঝতে হবে। খুব আমি প্রত্যাশা করছি খুব দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যানালাইসিস, ইউকে যে মেডিকেল অথরিটি তার অ্যানালাইসিস, ইউরোপিয়ান মেডিকেল এজেন্সির অ্যানালাইসিস এবং কানাডা অস্ট্রেলিয়ার অ্যানালাইসিস, এগুলো মানুষের সামনে তুলে ধরা, পরিষ্কারভাবে তুলে ধরা। এই কারণে আমরা এটা দিচ্ছি। ভারত যেমন বলেছে তারা স্থগিত করবে না। কেন করবে তারা? কোনো কারণ নাই তো, কেন করব? বিষয়টা তো ওই জায়গায় আমাকে যেতে হবে। তার মানে যখন একটি বিরুদ্ধ প্রচার থাকবে, আমার সঠিক তথ্যের প্রচারও তো জোরালো হতে হবে, নইলে মানুষজন তো সংশয় ভুগবে তো। আমি অধ্যাপক সাইদুর রহমান আপনার কাছে যদি একটুখানি আসি, যে ডাক্তার লেলিন চৌধুরী এই যে 15টি দেশে করোনার এই যে ভ্যাকসিন সেটিকে স্থগিত করেছে এবং রক্ত জমাট বাঁধার একটা কথা বললেন, তো আমার যদি প্রশ্ন ছিল, এত উন্নত দেশ ইতালি, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, তাদের গবেষণার তো অনেক জায়গা রয়েছে, তারা কি কারণের জন্য স্থগিত করেছে? আবার সেই টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছে, এই কারণে মানুষের মধ্যে কি কোনো মনে হয় কিনা যে এত উন্নত দেশ তারা স্থগিত করেছে, আমরা কি কারণের জন্য এই টিকা নিব? খুব সেন্সিটিভ একটা আলোচনা, এবং এই সময়ে এটা আসলে এখন পর্যন্ত যেহেতু কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই, মানে নিশ্চিত করে বলার মতন কোনো তথ্য আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেজন্যে এই ব্যাপারগুলো বিভিন্ন রাষ্ট্রে যে কথাগুলো বলা হচ্ছে, ইউরোপে হচ্ছে, সবসময় একটা জিনিস আমাদের ইয়ে হতে হবে যে রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। ওই দেশের ওই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তার নাগরিকের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছে, অতএব এটার প্রতি আমি সম্মান প্রদর্শন করতে চাই। এখানে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পেছনে অনেক জটিলতার কথা বলেছেন রেলওয়ে, বহুত প্রভাবক ফ্যাক্টর কাজ করেছে। কিন্তু ডেফিনেটলি একটি দেশ যখন 15টি ইউরোপীয় দেশ আপনি যেভাবে বললেন, তারা অবশ্যই বিজ্ঞান এবং তার নাগরিকের নিরাপত্তার কথা ভেবে এটিকে একটি খেয়াল করা দরকার শব্দটি, তারা বলেছে এটি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তারা রিভিউ করতেছে, তারা এই কথাগুলো বলেছে, তাদের লিটারেচার তারা বলছে তারা যে আমরা এটি সতর্কতামূলক পদ্ধতি এটা স্থগিত করেছি, আমরা এখন রিভিউ করছি যে ডাটাগুলো এসছে সেগুলো, এবং ডাটা রিভিউর পরে আমরা আবার জানাবো নেশনকে। এটা একেবারে স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিস। যে কোনো দেশের জন্যই এই ধরনের কোনো তথ্য আসলে তারা এই ধরনের মেজার নিতেই পারে। অর্থাৎ কথা হচ্ছে যে এইখানে প্রশ্নটা যেটা বলা হচ্ছে যে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা তাহলে পরে কেন বলতেছে যে এটা নিরাপদ? ওনারা বলতেছেন যে সাধারণ মানুষে রক্ত জমাট বাঁধার যে হার ভ্যাকসিনেটেড পপুলেশনে সেটা তার চেয়ে তাৎপর্যপূর্ণভাবে বেশি নয়। অতএব এটা স্পষ্ট যে এই পরিমাণ মানুষ ভ্যাকসিনেটেড অর আনভ্যাকসিনেটেড এই হারটি সমান এখন পর্যন্ত। অতএব বলছে যে এটা মোটেই ভ্যাকসিনের কারণে রক্ত জমাট বাঁধে অথবা রক্ত জমাট বাঁধার হার বেড়ে যায় সেই ধরনের কোনো প্রমাণ এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি। অতএব এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার যে যেই দেশগুলো তাহলে সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা কেন?
তার একটি মৃত্যু, আমার কথা হচ্ছে যে একটি মানুষের ব্লাড ক্লট করার কারণে আমি 20 লক্ষ মানুষের মধ্যে, যে এখানে বলা হচ্ছে প্রতি 1000 বছরে একজনের ক্লট হয়, সেই হিসাবে 1 লক্ষতে 100 জনের বছরে হয়, তাহলে সপ্তাহে 2 জনের হওয়ার কথা 1 সপ্তাহ সময়কালে। তো সেখানে তারা কিন্তু একজন হয়েছে, সেই ক্ষেত্রে প্রথম তো একটি দেশ একজনের তো সিদ্ধান্ত নিয়েছে। অতএব ইস্যুটা হচ্ছে যে একটি দেশ তার নাগরিককে নিরাপদ দেওয়ার কথা কিভাবে ভাববে, এবং কোন ঝুঁকির বিপরীতে, যেই দেশে কোভিডের সংক্রমণের ঝুঁকি, মৃত্যুর ঝুঁকি কেমন, সেইটা অনুযায়ী সে তার নিরাপত্তার কথা ভাববে। এটা তো সবসময় পাল্লাটা হচ্ছে ঝুঁকি বনাম উপকার। অতএব একদম আপনি যদি আজকে বলা হয় যে আচ্ছা 1 কোটি মানুষকে ভ্যাকসিনেট করলে 1 মানুষ মারা যেতে পারে বা 3 জন মানুষ মারা যেতে পারে, আমিও সেটা হতে পারি, কিন্তু 1 কোটি মানুষকে ভ্যাকসিনেট করলে আপনি 1 লক্ষ লোককে রক্ষা করতে পারেন প্রাণে। আপনি নীতি নির্ধারক হিসেবে যুক্তরাষ্ট্রের কথা উনি বলছেন, যে অস্ট্রেলিয়া, তারা তো ওই দৃষ্টিভঙ্গি থেকে তারা কন্টিনিউ করছে যে আমাদেরকে এইটুকু হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক, আমাকে এই অঙ্কে ঝুঁকি, এবং এই ঝুঁকিটা স্পষ্টভাবেই সাধারণ মানুষের মধ্যে রক্ত জমাট বাঁধার যা ঝুঁকি, আমার ভ্যাকসিনেটেড পপুলেশনের সমান। অতএব মোটেই ভ্যাকসিনটি রক্ত জমাট বাঁধে, এটি হাতে পাওয়া তথ্য অনুযায়ী মোটেই প্রমাণিত নয়, সেজন্য এটা ধারাবাহিকতা রক্ষা করব। আরেকজন ভাবলো আমার হঠাৎ করে একটি ঘটনা রিপোর্টেড হয়েছে, আমি মনে করলাম যে আমি স্থগিত করে পুরোটা রিভিউ করে দেখব। এটা হচ্ছে একটা পদ্ধতি। সেই ক্ষেত্রে আমাদের কি কোনো রিভিউ আছে? আমাদের এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলতে চাচ্ছি, আমাদের দেশে ভ্যাকসিনের জন্য এটাকে বলে AEFI, মানে অ্যাডভার্স ইভেন্ট ফর ইমিউনাইজেশন। বাংলাদেশে ফার্মাকোভিজিলেন্স বলে মনিটরিং সিস্টেমটার নাম। এই মনিটরিং সিস্টেমটা আছে, এটা একটি কাঠামো জাতীয় পর্যায়ে আছে, এটা বিভাগীয় পর্যায়ে আছে, এমনকি জেলা পর্যায়ে আসলে রিপোর্ট সংগ্রহ করার জন্য সিভিল সার্জনের নেতৃত্বে একটি কাঠামো আছে। এবং আমাদের মৃদু এবং এই যে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো কিন্তু রিপোর্টেড হয়েছে, এমন না যে রিপোর্টেড হয়নি, সেগুলো সংখ্যা খুবই কম, 11, 12, 13 এইরকম। সেই সংখ্যাগুলো রিভিউ হয়েছে, সেগুলো কেস বাই কেস অ্যানালাইসিস, এবং এটাকে বলে কজালিটি অ্যাসেসমেন্ট। যে কথাটা আমি বলছি যে তাকে নিশ্চিত হতে হবে এই ঘটনাটির সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক সরাসরি এত ভাগ গুরুত্বের সঙ্গে এটা বিবেচনা করা উচিত। এইটির একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে, সেইটা অনুযায়ী কজালিটি অ্যাসেসমেন্টে যেটা আমি বলছি যে তারা বলছে কেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, যুক্তরাষ্ট্রের MHA বা WHO কেন বলছে, কারণ তারা বলছে কোনো কজালিটি অ্যাসেসমেন্ট পাচ্ছি না আমরা। এই অ্যাসেসমেন্টে মানে এইটাই, এই ভ্যাকসিনটি এইটির কারণ, এই প্রমাণটি নেই, অতএব এটা কন্টিনিউ করো। আর অন্যরা যারা বলছে তারা বলছে ঘটনা ঘটেছে, আমি বন্ধ করে দেখি এটা কি হয়েছে। সো এই হচ্ছে দুই পক্ষের মধ্যকার পার্থক্য। বাংলাদেশ যেহেতু মনিটরিং করছে, আমার ব্যক্তিগত হচ্ছে যে বাংলাদেশে আসলে আমরা এই ব্যাপারগুলো একটু ঢিলাঢালাভাবে করি। আমরা মনে করি যে এখন আসলে একটু নজরদারিটা আরও বেশি তীব্র, সতর্ক নজরদারি রাখা দরকার, এবং এই ক্লটিংয়ের সঙ্গে রিলেটেড যত ধরনের অ্যাডভার্স ইভেন্ট যেগুলো হতে পারে, মানে ক্লটিংয়ের সবচেয়ে বেশি ওদের ওখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস আর পালমোনারি এম্বোলিজম, মানে ওদের, আমরা এটা যারা বিশেষজ্ঞ তারা জানেন, ওইটার দিকে নজরদারিটা রাখতে হবে, যে ওই লক্ষণযুক্ত কেসগুলো হলে রিপোর্ট করা, সেগুলো মনিটর করা। বাংলাদেশকে এইখানে বলে রাখা ভালো, বাংলাদেশ সহ এশিয়ান পপুলেশনে এই ঘটনাটি ইউরোপিয়ানদের চেয়ে এমনিতেই, মানে যখন জেনারেল পপুলেশনে হয় তখন এটি অনেক কম ঘটে। অতএব এটি আতঙ্কিত হওয়ার মতন কোনো অবস্থায়। সেক্ষেত্রে আমরা একেবারে শেষ প্রান্তের দিকে আসছি। আপনি আপনার আলোচনার শুরুতেই লকডাউনের একটা প্রসঙ্গ তুলেছিলেন, বলছিলেন যে বিজ্ঞানী বা কাউকে যদি বলা হয় তাহলে লকডাউনের কথাই প্রথমে বলে, কিন্তু সেক্ষেত্রে জীবন জীবিকার একটা প্রশ্ন যে আমাদের বলা হয়, সেই জীবন জীবিকার প্রশ্নটাকে আপনি কি লকডাউন করলে আমাদের জীবন জীবিকা কোনটি আগে, কি হবে? শুনেন, এই প্রশ্নটা তো গত 1 বছর যাবৎ বারে বারে তোলা হয়, এই একটা শব্দ পাওয়া গেছে আমাদের। এটা একটা খুবই স্পষ্ট বিষয় যে আসলে জীবিকা উপার্জন কিসের জন্যে? জীবনের জন্য, জীবন রক্ষার জন্য, জীবন মানের উন্নয়নের জন্য। আপনি কি জীবনকে ঝুঁকিগ্রস্ত করে জীবিকা উপার্জন করলে ওই জীবনটাই যদি রক্ষা না হয় তাহলে ভোগ করবে কে? দ্বিতীয়ত আসলে ঝুঁকিটা কার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা হয় আর কার জীবিকা নিশ্চিত করা হলো? অবশ্যই আমি মনে করি যে হ্যাঁ, একটি ফ্যাক্টরি চালু রাখলে 1000 লোকের জীবিকা উপার্জনের পথ খোলা রইল। তার এই 1000-এর মধ্যে জীবন ঝুঁকিগ্রস্ত করে যদি উপার্জন করেন 10 জন লোক, তো সেটা তো উনি ভোগ করতে পারবেন না। অর্থাৎ জীবন ভার্সাস জীবিকা, এটা কোনো ট্রানজ্যাকশন না, এটা কোনো বিনিময় না। আসলে এই ধরনের বিনিময় আসলে হতে পারে, জীবনের বিনিময়ে জীবিকা উপার্জনের পথ খোলা রাখতে হবে, এইটা আসলে কোনো যুক্তিসঙ্গত বা নীতি নৈতিকতার সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। অতএব জীবন রক্ষা করে জীবিকা উপার্জন করতে হবে, কারণ জীবিকা জীবন রক্ষার এবং জীবন মানের উন্নয়নের জন্য। অর্থাৎ জীবনের বিনিময় জীবিকা উপার্জন, এটা আসলে কোনো ধারণা হিসেবে নৈতিক ধারণা, সঠিক ধারণা না। জি, ডাক্তার দিলেন, আমরা শেষের দিকে আমরা জীবন জীবিকা নিয়ে কথা বলছিলাম, যদি সেই প্রসঙ্গে একটু বলেন। আর একই সাথে আসলে আমাদের এখন
এই যে ভবিষ্যৎ সময়টা আসছে, আমি নিজেও কিন্তু স্পষ্ট না, এত টকশো করছি করোনা নিয়ে, এটা কি দ্বিতীয় ঢেউ না আমাদের তৃতীয় ঢেউ, নাকি আসলে প্রথম ঢেউই চলছিল কিনা, মানে এই যে এই কনফিউশনগুলি, এগুলির মধ্যে দিয়ে আমাদের আসলে কি করা এখন করণীয়, আমাদের যেটি বারবার আপনারা বলছেন, আরও সাবধানতা কীভাবে অবলম্বন করা যায়? প্রথম কথা, সার্বজনীনভাবে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানার জন্য একদিকে প্রবল উদ্বুদ্ধকরণ কর্মসূচি, সাথে সাথে বাধ্য করার জন্য আইনি কর্মসূচি, এটি প্রধান। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে ভিড় হয়, জনসমাবেশ হয়, জনসমাগম হয়, এমন সমস্ত কার্যক্রম আগামীকাল সকাল থেকে বন্ধ করতে হবে, আইন করে বন্ধ করতে হবে। সেটি রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক যাই হোক না কেন, কালকে সকাল থেকে বন্ধ। তৃতীয়ত, প্রত্যেকটা মানুষকে যারা যোগ্য তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য ইলেকশনের সময় যেভাবে আমরা বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে ধরে নিয়ে আসি, সেভাবে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেই জন্য ভ্যাকসিন দেওয়ার কেন্দ্র অনেকগুলো করে ফেলতে হবে। চতুর্থত, আমাদের যে কাজটি করতে হবে, এই অনলাইন নিবন্ধন যা হয়েছে, এরপরে এনআইডি নিয়ে শুধু কেন্দ্রে আসলেই যেন সে ভ্যাকসিনটা দিতে পারে। চতুর্থত, যে প্রত্যেকটা রাজনৈতিক দল, কর্মী, সামাজিক দল, কর্মী, সরকারে আছে, সরকারের বাইরে আছে, সবাইকে এখন এই কাজটা করতে হবে, এরকম একটি জায়গায় দাঁড়াতে হবে। কারণ একে অপরের শুধু সমালোচনা করবে, এটি এই মুহূর্তে দরকার না। এই মুহূর্তে দরকার আমার মানুষ বাঁচানো। না, সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে আগামীকাল থেকে বা আজ থেকেই একেবারে এই যে পাবলিক গ্যাদারিংটা বন্ধ করার দরকার। আমরা তো বিগত কতগুলো নির্বাচনে হয়েছি, আমি জানি না আপনি সেই নির্বাচনগুলি এই মুহূর্তে হওয়াটা ঠিক হয়েছে কিনা, আপনি মন্তব্য দিবেন, আপনার বক্তব্য দিবেন, কিন্তু এই যে বই মেলাটা শুরু হয়ে গেল, সেটি আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলবে কিনা? নিঃসন্দেহে আমি বলছি যে আগামীকাল সকাল থেকে অথবা আজকে রাত থেকেই ভিড় হয়, সমাবেশ হয়, এমন সমস্ত কিছু বন্ধ করতে হবে। সেটি বইমেলা হোক, নির্বাচন হোক, ইউপি নির্বাচন হোক, যেটাই হোক না কেন। কারণ ডক্টর রহমান যথার্থই বলেছেন যে মানুষের জীবন যদি না বাঁচে, বই কে পড়বে, নির্বাচনে কে জিতবে, তাহলে কি? আমার প্রথম দায়িত্ব, আমি একটি কথা বলি, যখন কোনো প্যান্ডেমিক অথবা এপিডেমিক থাকে, তখন মানবাধিকারের প্রথম প্রস্তাব হচ্ছে অ্যাবভ অল সায়েন্স, সমস্ত কিছুর ঊর্ধ্বে বিজ্ঞান, রাজনীতি, রাষ্ট্রনীতির ঊর্ধ্বেও বিজ্ঞান। কারণ মানুষ না বাঁচলে মানুষের অধিকার থাকে না, মানুষ না থাকলে রাষ্ট্র থাকে না, মানুষ না থাকলে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কিচ্ছু থাকে না। অতএব সবার ঊর্ধ্বে বিজ্ঞানকে স্থান দিয়ে সেই বিজ্ঞান অনুযায়ী যা যা করা দরকার সেটিই করতে হবে, এটিই দায়িত্ব। এবং আমার মনে হয় ইতিমধ্যেই আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যে 12 দফা প্রস্তাব দিয়েছে, অসাধারণ অসাধারণ, এবং এটিই যদি ঠিকমতো অনুসরণ করা হয়, তাহলে আগামীকালে বইমেলা হওয়ার কথা না তো, এবং অনেক কিছুই হওয়ার কথা না, সেটি হওয়া উচিত। আমি প্রত্যাশা করব অন্তত স্বাস্থ্য অধিদপ্তরের এই 12 দফা যে নির্দেশনা, সেটি দ্রুত এই যে এটা মানে ইন্টারেকশন স্বাস্থ্যমন্ত্রীর সাথে পর্যটন মন্ত্রীর সাথে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে যেমন স্বাস্থ্যমন্ত্রী বলে বসলো কিভাবে ইউকের লোকরা ঢুকে যায়, তাহলে স্বাস্থ্যমন্ত্রী তো একজন মন্ত্রী, আমাদের যারা পর্যটন মন্ত্রী তিনিও মন্ত্রী, সুতরাং নীতিমালার মধ্যে সকলের মধ্যে সমন্বয় নাই। এ ধরনের যখন একটি মহামারী জারি থাকে, চলতে থাকে, তখন তো সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন বলবৎ হয়। সেই আইনে তো স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে মূলত নীতি নির্ধারক। এখন উনি যদি বলেন যে কিভাবে ঢুকলো উনি জানেন না, অথবা শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা কিভাবে ঢাকায় আসতো উনি জানেন না, তাহলে কি দাঁড়ায়? যে এই দেশে মন্ত্রীদের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত অনেকে তার দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। কারণ যখন সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন বলবৎ, তখন তো সেই অনুযায়ী তো রাষ্ট্র চলবে, দেশ চলবে, সমাজ চলবে। সেটি নিশ্চয়ই সেভাবেই চলা উচিত। আর সেভাবে না চললে এই অব্যবস্থার দায় শোধ করতে হবে জীবন দিয়ে, ভোগান্তি দিয়ে, সম্পদ দিয়ে, স্বজন হারানো দিয়ে। আমরা কিন্তু খুব দ্রুত যদি আমরা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু আমরা হাসপাতালগুলিতে আবার কান্নার রোল শুনবো, আবার দেখব রোগী এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়ে যাচ্ছে। কারণ আমরা জানি সব জায়গায় প্রথম ঢেউতে যত মানুষ মারা গিয়েছে, দ্বিতীয় ঢেউতে তার চেয়ে বেশি মানুষ মারা গিয়েছে। প্রথম ঢেউতে যত মানুষ ভোগান্তিতে পড়েছে, তীব্র ভোগান্তিতে, দ্বিতীয় ঢেউতে তার চেয়ে বেশি মানুষ ভোগান্তিতে পড়েছে। অতএব সাধু সাবধান, এখনও আমরা সেই ভয়াবহ জায়গায় পৌঁছাইনি, আগেই রাশ টানতে হবে। জি, নিশ্চয়ই আমরা আলোচনা শেষ করতে চাই। তবে ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান আপনার কাছে একটু যদি আমি শেষ আলোচনাটা আসি, আসলে যে পরিবারে কোভিড আক্রান্ত হয়েছে বা যে পরিবারে একজন স্বজন হারিয়েছে, সে পরিবার কিন্তু বুঝতে পারছে কতখানি ভোগান্তি, মৃত্যুর
হাসপাতালে ভর্তি থেকে মৃত্যু পর্যন্ত, হাসপাতালে ভর্তি করতে পারছে না, মারা যাওয়ার পর লাশ দাফন করতে পারছে না, কোন কবরস্থানে নিবে, কোথায় গোসল করাবে, এই যে দাফন কাফনের যে একটা চ্যালেঞ্জ ফেস করে। সুতরাং যে পরিবার এই করোনা আক্রান্ত হয়েছে বা আক্রান্তর পরে তার কোনো মৃত্যু ঘটেছে, তারা কিন্তু খুব ভীষণভাবে বুঝতে পারছে আসলে এর বেদনা কতখানি। তো সেই জায়গার মধ্যে আসলে আমাদের মানুষ, সরকার, রাষ্ট্র, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্কুল কলেজ সকলকে মিলিয়ে কি আমরা একটা ঐক্যের ডাক দিতে পারি না? এবং সেক্ষেত্রে আমরা যেটা বলা হয় যে এখানে একটা রাজনৈতিক ঐক্যের কিন্তু একটা প্রয়োজন আছে কিনা, আমরা কি কারণের জন্য একটা রাজনৈতিক ঐক্যের ডাক দিতে পারি কিনা, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? অ্যাবসলিউটলি, এটা মানে আমি মনে করি প্রথম যে কথাটা বলছেন, এটা মানে আমরা কাছে থেকে দেখেছি, সেই জন্য বলছি। মিডিয়াগুলো তো আসলে এই যে যারা কোভিডে মারা গেলেন তাদের অন্তত 10টা পরিবারের স্টোরি অন্তত নেশনকে দেখাতে পারতো আজকে, সমগ্র জাতি। তাহলে বুঝতে পারতো কি ভয়াবহতার মধ্য দিয়ে তারা গেছে, সে ডে 1 থেকে মৃত্যু পর্যন্ত কি ভয়াবহভাবে সময় পার করেছে, সেটা আসলে সমগ্র জাতি জানলে এই ঝুঁকি নিত না আসলে এইভাবে। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে এই ঝুঁকিটার কথা যদি সবাই বুঝতে পারতো, তখন তারা আসলে সাধারণ যে মেজারগুলো নিত। আর এটা যেটা বললেন বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তর, হ্যান ত্যান, ওইগুলো উল্লেখ করা বাদ নেই। একটা দল তো আসলে 11 জন মেসি দিয়ে কোনো দল হয় না। একদম এক কথায় যদি বলি, 11 জন মেসি দিয়ে কি কোনো ফুটবল টিম হয়? তাহলে পরে এখানে তো প্রত্যেকের ডিফাইন্ড রেসপন্সিবিলিটিস। গোলকিপারের কাজ এক কাজ, গোল আর স্ট্রাইকারের কাজ আলাদা। তাহলে এই যে ওয়ারফেয়ার, ইটস ওয়ার ফুটিংয়ে আসছি বাংলা পৃথিবী, সমস্ত পৃথিবী মহামারী মোকাবেলা যুদ্ধ ফুটিং। আমি যে উদাহরণ দিলে লোকে মনে করতে পারে বিদেশি, যুক্তরাষ্ট্রে অপারেশন ওয়ার্প স্পিডে লিড করে দুইজন, একজন সায়েন্টিস্ট, একজন জেনারেল, একদম ক্লিয়ার কাট, একজন 4-স্টার জেনারেল আর একজন ওই দেশের টপ সায়েন্টিস্ট, এই দুজন লিড করে। সিওও সিইও দুইজন এরকম। তার মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে পৃথিবী আসলে এই পুরো ব্যাপারটাকে একটি যুদ্ধাবস্থায় গিয়ে মোকাবেলা করতেছে। আমাদের যুদ্ধাবস্থায় যাওয়ার যে টেম্পারমেন্ট, এটা কি রিফ্লেক্টেড হচ্ছে আমাদের হোল লাইফস্টাইলে? তাহলে পরে আমি এটাই বলছি যে এটা একটা যুদ্ধাবস্থা, এটা অনুধাবন করা দরকার। আমাদের আচার আচরণে রাষ্ট্রের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে সকল জায়গায় মনে হতে হবে যে আমরা আসলে একটা যুদ্ধাবস্থা আছি, এবং এই যুদ্ধে জেতার জন্য সবার মধ্যে, যে রাজনৈতিক ঐক্য না, যুদ্ধাবস্থায় যেরকম ঐক্য হয় সেই ধরনের ঐক্য দরকার আসলে। এই স্পার্ডিরও এটা মার্চ মাস, ঐক্যের মাস। এই মাসে আসলে আমাদের জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, লড়াই করেছে এবং জিতে এসছে। অতএব এই সময় এই আহ্বানটি আসলে খুবই জরুরি যে রাষ্ট্রের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে বিভিন্ন দল মত, ভিন্ন বিশ্বাস, সকল কিছুর ঊর্ধ্বে উঠে আসলে এই যুদ্ধ জয়ের জন্য, কোভিডের বিরুদ্ধে যুদ্ধ জয় করে মানুষকে একটি নিরাপদ ভবিষ্যৎ, মহামারী উত্তর একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে। নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং একই সাথে ডাক্তার লেলিন চৌধুরী আপনাদের চুলছেরা বিশ্লেষণের জন্য। এই যুদ্ধ কিন্তু একটা মহাযুদ্ধ। এই যুদ্ধ থেকে পার পেতে পেলে কিন্তু আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কে ধনী কে গরিব, কোথাও কিন্তু করোনা সেখানে বাদ বিচার করবে না। সেই জায়গা থেকে কেউই কিন্তু আমরা মুক্তি পাবো না যদি আমরা সচেতন না হই, যদি আমরা রাষ্ট্রের নীতিমালাগুলো গ্রহণ না করি, আমরা যদি এই টিকা দেওয়ার ক্ষেত্রে যদি আমরা নানা ধরনেরভাবে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে আমাদের এই চিকিৎসা ব্যবস্থাকে বাধা সৃষ্টি করি, তাহলে কিন্তু আমাদের এই করোনার মহাযুদ্ধ থেকে উত্তরণ পেতে কিন্তু আমাদের বেশ বেগ পেতে হবে। প্রিয় দর্শক, আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আপনাদের সবাইকে আবারও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আপনারা সবাই মাস্ক পরবেন, আপনারা সবাই যে যার অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে করোনা মোকাবেলা করার জন্য যার যতটুকু করণীয় সেটুকু করে আপনারা রাষ্ট্রকে, সরকারকে সহযোগিতা করে বাংলাদেশকে করোনা মুক্ত করবেন, এই প্রত্যাশা করে আজকের মতো আমাদের মুক্তমত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের দুজন অতিথি যারা রয়েছেন তাদেরকেও ভীষণ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।